আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার দর্শক, আমাদের স্যারের মন খুব খারাপ, খুব খারাপ। তাকে যমুনা ছাড়তে হবে। এখন এই চূড়ান্ত বিলাসিতার মধ্যে 18 মাস কাটিয়ে তার মধ্যে যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, সেই অভ্যাস ছেড়ে তিনি এখন বেরোবেন কি করে? তার কপালে এখন চিন্তার ভাঁজ। এখন দর্শক, চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, আপনারা সবাই জানেন। ইনিও তো চিটিংবাজি করে এসে বসছিলেন। তিনি একদম এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু ভারত কখনোই তা মেনে নেবে না। ইউনূসকে কোনো পদে রাখা যাবে না এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, সর্বোচ্চ লেজ্জ পেয়েও খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরে তো সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা কেঁপে উঠছে। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটার এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, ওই মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়ব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনেছে, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির বিমান ও বাণিজ্য। এছাড়াও আরো একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এ দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও
কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম। বাহাদুর আলম তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমান অনুরোধ করেছেন আরো যাতে একটা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে। তবুও আপনারা যখন বলছেন, আমি একটু আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে দেখি তাদের মতামত আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে। এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আক্তারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে। যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই, তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত হইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার, যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে একটা, বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয়, এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা ডেকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তি সই করা হয়েছিল, সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সে তো আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে, সেটা হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যানটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয়, তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখবো। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ বলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে। পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তারা কিন্তু ঘুরে পৌঁছে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে, বিএনপির আচরণের উপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে
নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে তাহলে পরে ভারতবর্ষ জোর কাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে পরিষ্কার ওখানে চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে তাহলে তারেক রহমান সিধে লন্ডন, সিধে লন্ডন। কারণ তখন আর কিছু মানা হবে না। ধরো আর মারো, ধরো আর মারো। না ইউনুস পার পাবে না তারেক পার পাবে, কেউ পার পাবে না। ভারতবর্ষ এবার এটে গেছে, একেবারে একেবারে খিলে খিল দিয়ে দিয়েছে, মানে কোন রকম ভাবে পার পাবে না। তবে আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে তিনি আর আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঠুকিয়েছি। এবং পাকিস্তানের এই দুর্দশা, পাকিস্তানের টিভি গুলো যদি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কিস্তির বন্যা বয়ে যাচ্ছে। নানান ধরনের নতুন 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 গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন, আর পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখুন, শর্টস গুলো দেখুন। দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন বেইজ্জত হতে এলি? বয়কট করতিস, বয়কট করতিস। তোরা 27টা ম্যাচ না 28টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে একটাই জিতেছিস, বাকি সব কটায় হেরেছিস। যুদ্ধে হেরেছিস, ক্রিকেটের মাঠে হেরেছিস। আবার কেন নাক, আমি বলেছিলাম না, এটা নাকটা ঢোকাচ্ছিস কেন ভাই? সেই তো আবার তো চুনকালি পড়বে, তার থেকে নাকটা বাইরেই রাখ। তা আমার কথা তো আর কেউ শোনে না। তো যথারীতি যা হয়েছে হয়েছে। ইউনুসও শোনেনি, পাকিস্তানের শাহবাজ শরীফও শুনবে না, ভালো কথা তো কেউ শোনে না, ভালো কথা বললেও কেউ শোনে না। তবে ইউনুসের খুব মন খারাপ এবং আমারও খুব মন খারাপ। ইউনুসের এই হাল দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই রাজকীয় সমস্ত মানে ব্যাপার স্যাপার ছেড়ে তাকে একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে, সেটা উনি মানবেন কি করে বলুন? উনি তো ভেবেছিলেন উনি আজীবন এখানে কবরে যাওয়া অবধি উনি এখানে বসে থাকবেন। উনি তো বলেছিলেন 5-7 বছরের আগে, 5-10 বছরের আগে, আর এখান থেকে সংস্কার ছাড়া করা যাবে না। তখন কত সংস্কারের গল্প টল্প উনি করেছিলেন, এখন সব গল্প বন্ধ হয়ে গেছে, সে সমস্ত লাটে উঠে গেছে। দেশকে একেবারে দুধেল গাই বানিয়ে একেবারে যা পেরেছেন লুটেছেন। এইবার তার দেশত্যাগে তার ঢেঁড়া পড়লো বলে, আর মামলা তার বিরুদ্ধে হলো বলে এবার আবার এই আদালতে ছোটাছুটি হবে এবং উকিলের পেছনে পয়সা যাবে, আবার মুখ টুক গুলো আবার ঝুলে যাবে, আবার সেই পূর্বাবস্থায় ইউনুস সাহেব ফিরে আসবে। দেখবেন আপনারা খুব শিগগির সেদিন এসে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতির দিকে একটু নজর রাখুন। এই যে ওই এনসিপি দুটো যদি ঢোকে এখানে, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ জামাত সরকারের অংশ নিক, সেটা কিন্তু এগ্রিমেন্টের মধ্যে ছিল না। তারেকের সঙ্গে লন্ডনে যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে কিন্তু এটা ছিল না। তারেক যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে তারেক যদি করেন, তাহলে তারেকের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, এটা আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ সকালে এক আবেগ ঘন পরিবেশে ওয়াকার ইউনুস সাক্ষাৎকার হয়েছে। মানে আমাদের মোহাম্মদ ইউনুস সাহেব, তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যমুনায় গেছিলেন ওয়াকারুজ্জামান, গিয়ে একটা বিদায়ী সাক্ষাৎ করেন, সেটা 11:30 নাগাদ। সেই সাক্ষাৎ অনুষ্ঠান এতটাই আবেগঘন ছিল এবং এতটাই মানে হৃদয় বিদারক ছিল, প্রেস উইংসে যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি, এতটাই তারা ভেঙে পড়েছিলেন। ওয়াকারুজ্জামানকে ইউনুস বলেন
আমি যদি এই অবস্থা জানতাম 18 মাস আগে, তাহলে আমি এই ক্ষমতা হাতে নিতাম না, আমি এইটা পাপ নাম করতাম না। আমি এখানে হাত দিয়ে হাত পুড়িয়েছি। আপনি আমায় বলেছিলেন আপনি আমায় সর্বতভাবে সর্বাত্মক সাহায্য করবেন, কিন্তু মাঝে আপনি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তখন ওয়াকারুজ্জামান বলেন, স্যার, আমি কিন্তু আপনার থেকে আমি বিচ্ছিন্ন হইনি, বিচ্ছিন্ন আপনি আমায় করেছেন। মাঝে মাঝে লোক আপনাকে ভুল বুঝিয়েছে, বিশেষ করে খলিলুর রহমান, তাকে নিয়োগ করে আপনি যে বার্তা আমার প্রতি পাঠিয়েছেন তাতে আমি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলাম। তখন ইউনুস বলেন যে আপনার তো আমার কাছে এসে আমরা বলা উচিত ছিল। ওয়াকার বলেন, আমি তো 3বার আপনাকে জানিয়েছিলাম আমার আপত্তির কথা, এবং করিডোরের ব্যাপারে আমি তো আমার আপত্তির কথা আপনাকে জানিয়েছিলাম। আপনি তখন তো আমার কথা শোনেননি স্যার, ফলে আপনি আমায় একাধারে দোষ দিতে পারেন না। তারপর ইউনুস বলেন যে ওয়াকার সাহেব, যা হয়ে গেছে হয়ে গেছে, একে অপরকে দোষারোপ করে লাভ নেই। আমরা যে যার নিজের পথে এখন চলতে শুরু করেছি। আপনার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি তো চললাম, জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রেখে দিয়েছে। বলে তিনি একদম দু চোখ দিয়ে তার অজয় জল পড়তে লেগে যায়। আপনাদের দুঃখ আসতে পারে, কিন্তু আমার দুঃখ আসছে না, কারণ এই কান্না কিন্তু কুমিরের চোখের জল কিন্তু একরকম। ফলে ওই কান্না দেখে কিন্তু আপনারা কেউ ভুলবেন না। ওয়াকার কিন্তু ভুলে গেছেন। ওয়াকার ছুটে গিয়ে ইউনুস সাহেবকে একেবারে জড়িয়ে ধরেন। স্যার, আপনি অস্থির হবেন না, আপনি সুস্থির হয়ে বসুন। এক গ্লাস জল এগিয়ে দেন, জল ফিরিয়ে দেন ইউনুস। আমার জল লাগবে না, এতদিন আমি সমাজের জন্য করে গিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমি সমাজের জন্য করে যাব। আমি যা করেছি দেশের জন্য করেছি। ওয়াকার বলেন, আলবাত আপনি দেশের জন্য করেছেন, আপনি সমাজের জন্য করেছেন। ইতিহাস আপনাকে মনে রাখবে, ইতিহাস বিচার করবে যে আপনি কতটা ঠিক করেছিলেন, কতটা ভুল করেছিলেন। আজকে হয়তো মানুষ আপনাকে চিনতে পারছে না, কিন্তু একদিন আপনাকে আমাকে ইতিহাস বিচার করবে যে আমরা ঠিক করেছিলাম না আমরা ভুল করেছিলাম। এই কথোপকথন চলে প্রায় 45 মিনিট। চা পড়ে ঠান্ডা হয়ে যায়, দ্বিতীয়বার চা আসে, সেটাও ঠান্ডা হয়ে যায়। আবেগে থর থর কম্পন, মানে হাত কাঁপতে কাঁপতে চায়ের তো ওয়াকারের হাত থেকে চায়ের প্লেটই পড়ে গেল মাঝে কার্পেটের উপরেতে। এত আবেগ ঘন পরিবেশ ছিল। এই যে পুরো নাটকটা হয়েছে, এই পুরো নাটকের সময় কিন্তু ওখানে 8 জন প্রেসিডেন্সির লোকজন ছিলেন। তার মধ্যে আমারও 2-1 চেনাশোনা আছেন। তারা আমার এই যে পোস্টটা দেওয়ার পর তারা হঠাৎ আমায় ফোন করে আমার এই খবরটি দিয়েছেন, জানেন আজকে এই 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 হয়েছে। মানে সে কি কথা, তাহলে তো আগের খবরটা ড্রপ করতে হয়, ড্রপ করে তো এই খবরটা দিতে হবে, এটা তো আরো গুরুত্বপূর্ণ। কারণ একে অপরের থেকে বিদায় নিচ্ছে। এই চির বিদায়ের আগে যে বিদায়ের সুর যমুনায় বেজে উঠছে, সেই সুরের সুরধ্বনি যদি আমার কণ্ঠ মারফত আপনাদের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে তো আমার জন্মই বৃথা। আমি কেন এতদিন ইউনুসের পেছনে লেগে থাকলাম? ইউনুসের পেছনে এতদিন লেগে থেকে আমি যা করেছি তার ফল তো আপনাদেরকে শোনাতেই হবে। ফলে আগের স্টোরিকে ড্রপ করে দিয়েছি, ওটা কাল দেব। জানবেন ওটা আজকে স্টোরি করা, কিন্তু কালকে আমি দেব। কিন্তু এই মানে কথোপকথন
যদি আপনাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে এই আমার 18 মাসে যে আমার যে কর্মকাণ্ড, আমার যে কষ্ট, আমার যে বকে যাওয়া, কত হাজার ঘন্টা যে আমি বকে গেছি এই ইউনূসকে তাড়ানোর জন্য, এখন এই 45 মিনিটের যদি 5 মিনিট আপনাদের শোনাতে না পারি, তাহলে তো আমার জীবনটাই বৃথা মশাই। আমি কি করবো এই জীবন নিয়ে? ইউনূসের ওই ছবি তো আমি আর দেখতে পেলাম না, আর ছবি ছাপাও হবে না, কারণ প্রেস রিলিজকে কিন্তু ইউনূস কড়া করে বলে দিয়েছেন যে আর যাই হোক, এই উনি বিদায় একটা দেখা হয়েছে, হ্যাঁ, তো এইটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু বেরোবে না, যা হয়েছে এখানে এর মধ্যেই থাক। কিন্তু ফুটো ফাটা তো থাকে। লক্ষিন্দরের ঘরে কিন্তু সাপ ঢুকে গিয়েছিল, আমাদেরও ওরকম দু একটা ফাঁক ফোকর রয়েছে, যেখান থেকে খবরাখবর সুর 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 করে বেরিয়ে আসে। এখন এই কুমিরের কান্না, আল্লাহর পথে আমি চলেছি, আমি জানি না আমার কি হবে, আমার কপালে কি লেখা আছে, তবে আমি যদি জানতাম, আল্লাহর কসম, আমি কিন্তু এই পথে পা বাড়াতাম না। আজ তার বোধোদয় হয়েছে নাকি এটা সদ্গতি তা বলতে আমি পারবো না, কিন্তু তার রিয়েলাইজেশন একটা হচ্ছে। কিন্তু তিনি ডক্টর ইউনূস, ফলে এমন একটা রাস্তা আবার বার করার চেষ্টা করবেন যেখান থেকে তিনি ফাঁক ফকর গলে হয়তো রাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু একটা রাস্তা বাস্তা বার করতে পারেন। ফলে এই যে কান্নার ব্যাপারটি, সেটি আপনাদের চোখে জল এনে দিলেও আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, কারণ আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এই বেটা কিন্তু শোধরাবে না, এ কিন্তু হচ্ছে সারমেয় লেজ, একে 100 বছর পাইপের মধ্যে ফেলে রেখে দিয়ে চাপা দিয়ে রাখুন, যখন বের করবেন দেখবে টেরাই রয়েছে। এ হচ্ছে সেই জিনিস। এ দেহত্যাগ না করলে পদত্যাগ তো করতে হয়েছে, কিন্তু ওর মানে মানে দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না, দেশত্যাগ ওকে করতে দেওয়া যাবে না। আপনারা সবাই সজাগ থাকুন, ইউনূস যেন দেশত্যাগ না করতে পারে। এমনি তার দেশত্যাগের নিষেধাজ্ঞা আসছে, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত পুক করে পালিয়ে যেতে পারে, কিন্তু পাখি ফুরুত হতে বেশি সময় লাগে না। ফলে আপনাদেরও খুব সচেষ্ট এবং সতর্ক হয়ে থাকতে হবে ইউনূস সম্পর্কে। ইউনূসের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা নজরে রাখবেন। ইউনূস কিন্তু এত সহজে কিন্তু ছাড়ার পাত্র নয়, আমি যতটুকু বুঝেছি ওকে। ও কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে যাতে সরকারে কোনোভাবে উনি টিকে যান, কারণ জানেন আমি যদি সরকারে টিকে না থাকতে পারি, তাহলে আমার এই যে ওই তৎকালীন যে ব্যাংক, ওই ঢপের চপ ব্যাংকটা রয়েছে না, গ্রামীণ ব্যাংক, ওর প্রত্যেকটা ইট খুলে নেবে, কারণ 32 নম্বরের ইট গুলো আমি খুলে নিয়েছি। আমার প্রত্যেকটা ব্যাংকের ইট প্রত্যেকটা খুলে নেবে, তখন আমি ভিখারি হয়ে যাব। আর যদি আমি জেলে ঢুকে যাই, আর যদি ফাঁসিতে চলে যাই, তাহলে তো আল্লাহর কাছে আমি চলে যাব। হে ভগবান, তুমি ইউনূসকে দেখো, তুমি ইউনূসের প্রতি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আপনারা ইউনূসের জন্য প্রার্থনা করুন, ইউনূস যেন শান্তি মতো বিদায় দিতে পারে পৃথিবী থেকে, আর যেন কোনো উটকাচালির মধ্যে ইউনূস না